জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সাথে আছি আমি সিউল আহমেদ। মঙ্গলবার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলবে আউটডোর সেবা, আর সীমিত আকারে চলবে ইনডোর সেবা। সোমবার বিকেল 5টার দিকে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। চিকিৎসকদের কর্মবিরতির অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজে শুধু জরুরি সেবা চালু আছে। সোমবার বন্ধ আছে বহির্বিভাগ। চিকিৎসকরা জানান, গ্রেপ্তারের আশ্বাসে তারা রাত 8টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত রাখবেন। এদিকে ঢাকা মেডিকেল চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে চলা কর্মসূচি দ্রুতই প্রত্যাহার করা হবে বলে আশা হাসপাতাল পরিচালক। হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। পরিচালক জানান, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের পরিপ্রেক্ষিতে জরুরি বিভাগের সেবা চালুসহ ভর্তি রোগীদের সেবা দেওয়া হচ্ছে। বাকি দাবিগুলো নিয়ে কাজ চলমান। এরই মধ্যে এক আসামি গ্রেপ্তার হওয়া সহ বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে। তিনি আশা করেন আজকের মধ্যেই ধর্মঘট প্রত্যাহার করা হবে। তাদের যে দুইটা দাবি ছিল, একটা ছিল যে সিকিউরিটি এনশিওর করা, সেটা আমরা করেছি। আর আসামিদের ধরা, যেটা ইতিমধ্যেই আমাদের যে 2 নম্বর আসামি সে কিন্তু ধরা পড়েছে। বাকি আসামিদের ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে। সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব সহ সবাই কিন্তু চেষ্টা চালাচ্ছে। আইসিইউ, এইচডিইউ, সিসিইউ এইসব রোগীদের চিকিৎসা কিন্তু কোনো অংশে ব্যাহত হচ্ছে না। এবং এর সাথে যে পরীক্ষা নিরীক্ষা জড়িত, ধরেন এক্স-রে, সিটি স্ক্যান, এইসব সার্ভিসও কিন্তু চালু আছে। ঢাকা মেডিকেলে ভাঙচুরের ঘটনায় গাইবান্ধা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে চিকিৎসকদের উপর হামলায় জড়িত সন্দেহে সঞ্জয় পালকে গাইবান্ধা বাস টার্মিনাল থেকে আটক করেছে পুলিশ। গেল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 চিকিৎসকের উপর হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে চিকিৎসকেরা সেবা বন্ধ করে দেন। প্রায় 10 ঘন্টা বন্ধ থাকার পর জড়িতদের আটক করার আশ্বাসে রোববার রাত থেকে সচল হয় জরুরি স্বাস্থ্যসেবা বিভাগ। চোদ্দ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছাত্র আন্দোলনে 5টি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া জানান, তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা রয়েছে। প্রায় 80 বছর বয়সী এই রাজনীতিক পিরোজপুর 2 আসন থেকে 7বারের নির্বাচিত সংসদ সদস্য। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের শীর্ষ নেতা ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। ভারত পাকিস্তান দ্বন্দ্বের জন্য সার্ক এগোয়নি, তবে অন্তর্বর্তী সরকার চায় সার্ক আর কার্যকর হোক। আর মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি শান্ত না হলে বিমস্টেক কাজে আসবে না। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতির আশা প্রকাশ করেন তিনি। বিমস্টেককে আমরা ভেবেছিলাম যে সার্কের একটা বিকল্প হয়ে দাঁড়াবে, সেটা কিন্তু দাঁড়ায় নাই। কারণ মিয়ানমার যতক্ষণ শান্ত না হবে ততক্ষণ বিমস্টেক সত্যিকার অর্থে খুব ইফেক্টিভ কিছু হতে পারবে না। একইভাবে আমরা কিন্তু সার্কের বিকল্প হিসেবে চাই না বিমস্টেক। সার্ক একটা এন্টিটি যেটাকে আমরা চাই যে ভাইব্রেন্ট হোক। এবং আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, চিফ অ্যাডভাইজার নিজেও খুব আগ্রহী সার্ক পুনরুজ্জীবনের ব্যাপার। তো আমরা দেখি কতটুকু কি করা যায়। সার্ক আমরা জানি যে এটা হলো ভিকটিম অফ ইন্ডিয়া পাকিস্তান রাইভালরি। আমরা চাই না যে সেটা সরকারের নির্দেশনা অনুযায়ী কেউ সম্পদের হিসাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। সোমবার দুপুরে সচিবালয় বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সচিবালয় বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগে শুধু কর্মকর্তাদের তথ্য চাওয়া হতো, কিন্তু দেখা গেছে যারা আয়কর দেয় না এমন অনেক চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাছেও অনেক অবৈধ সম্পদ রয়েছে। 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে কমিটি সুপারিশ করবে সরকারি কর্মচারীদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দেওয়ার প্রক্রিয়া কিভাবে হবে। সব মিলে 15 দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি। এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরো 7 দিন এটা টাইম নেব। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে। জমা না দিলে খবর আছে, এবার সোজা কথা আইনানুগ খবর। যা করার যেখানে যেটা করার আমরা পড়তে পিছপা হব না। আমাদের কোনো ওই পাওয়ার রিসার্চ করতে হবে না, উইল সেলফ গাইডেড।
বিধি মোতাবেক কাজ করব, সাহসের সাথে কাজ করব। দেশের সর্বস্তর থেকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। মন্ত্রণালয়ের অধীন 6টি অটোমেশন প্রকল্প বিষয়ক নীতি নির্ধারণী অবহিতকরণ সভায় তিনি একথা বলেন। সরকারি সেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছানোর উপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন, ভোগান্তি কমাতে হবে। প্রত্যন্ত এলাকার মানুষ যেন ভূমি নিয়ে যে কোনো সমস্যায় কল সেন্টারে যোগাযোগ করে তাৎক্ষণিক সমাধান পান। মানুষ একবারে তার একটা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে বসে কল সেন্টারে ফোন করে তার সমস্যাটা বলতে পারবে, দূর করিয়ে নিতে পারবে। আর আরেকটা হচ্ছে যে তার সমস্যার এরিয়াটাও কমে আসবে। এইটা তো এই হচ্ছে আমাদের লক্ষ্য। ভূমির রেকর্ড তৈরি করার জন্য একটা হচ্ছে সাকসেশন আর একটা হচ্ছে ট্রান্সফার। সুতরাং অর্ধেক যদি আরেক জায়গায় থাকে, আমার জন্য এই নামজারি ক্ষেত্রে একটা বাধা চলে আসে আর কি, প্লাস ওখানে দীর্ঘসূত্রিতা হয় আর কি। তো এই হোমওয়ার্কটা আমরা করে রাখি যখন আমরা এই ভূমি মন্ত্রণালয়ে ভূমি রেজিস্ট্রেশন অফিসকে আনার জন্য পদক্ষেপগুলো নেব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাভেভ। সোমবার দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও ব্রিটেনের বহুমুখী বাণিজ্য ও অর্থনীতির গতি ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ক্রীড়া অঙ্গনে সার্বিক উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আয়োজন করা হয়। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে 1 ঘণ্টা বৈঠকটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন 2 ডেপুটি গভর্নর ও ব্যাংকের ঊর্ধ্বতনরা। ব্যাংক সূত্রে জানা যায়, মূলত ব্রিটেনের পোশাক খাতের ক্রেতারা যেসব দেশ থেকে পোশাক আমদানি করেন তার মধ্যে অন্যতম বাংলাদেশ, যার উপর নির্ভর করে ব্রিটেনের চাহিদা যোগানের বড় একটি অংশ। এছাড়া বাংলাদেশেও রয়েছে ব্রিটেনের বিনিয়োগ। দুপক্ষ আলোচনায় উঠে আসে বিনিয়োগকারীদের আস্থার বিষয়টি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরিন রশিদ। সোমবার সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। মালদ্বীপের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বন্ধুপ্রীতম দেশ মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অন্তত চমৎকার। রাষ্ট্রপতি আশা করেন আগামীতে দুদেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে এবং ব্যবসা বাণিজ্যের পরিধিও বৃদ্ধি পাবে। বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগ দেওয়ায় মালদ্বীপের সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। চিকিৎসা ও প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার জন্য মালদ্বীপের শিক্ষার্থীরা বাংলাদেশকে বেছে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এছাড়াও বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া, পাট, কৃষিপণ্য ও সিরামিক সহ বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে হাইকমিশনারকে তার দেশের ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন রাষ্ট্রপতি। এখন চারদিক থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষ শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান খানের আদালতে শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী তার অসুস্থতার কারণ তুলে ধরে রিমান্ডের বিরোধিতা করেন। যুক্তিতর্ক শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। কিভাবে এই সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই মর্মে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণের উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একটা মার্ডার মামলার মধ্যে উনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। তাছাড়া এখানে বলা হয়েছে যে তৎকালীন ডিসির নেতৃত্বে এই হত্যাকাণ্ডটা জড়িত। তখন বলা হয়েছে যে
সেই ডিসির যেহেতু এজারা আছে, ডিসির নেতৃত্বে হত্যাকাণ্ডে জড়িত, সেখানে আমার কথা তো ওখানে বলা নাই, সুতরাং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। সুতরাং আমার এই আসামির বিরুদ্ধে এই রিমান্ডের কোনো যৌক্তিক কোনো কারণ নাই। উনাকে রাজনৈতিক হয়রানিমূলকভাবে এই মামলা জড়ানো হয়েছে। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে আরও 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম কোর্টে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এর আগে গেল 25 আগস্ট পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেপ্তার করা হয়। পরদিন 26 আগস্ট আব্দুস সোবহান গোলাপকে 7 দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত। এছাড়া একই আদালতে বাড্ডা থানায় দায়ের করা সুমন হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি 4 দিনের রিমান্ড শেষে জামিন চাইলে তা নামঞ্জুর করে আদালত। কোটা সংস্কার আন্দোলনে যাত্রাবাড়িতে রাসেল নামে এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 36 জনের নামে আরও একটি হত্যা মামলা। সোমবার দুপুরে রাজধানী সিএমএম কোর্টে নিহত রাসেলের ভাই মোহাম্মদ রুবেল বিচারক সাদ্দাম হোসেনের আদালতে এই মামলা করেন। পরে এফআইআর হিসাবে রুজু করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি মামুন সহ আওয়ামী লীগ নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। আমার দাবি যেন আবু সাহেদ ভাইয়ের আম্মা যেন ভাইয়ের ছেলের বিচার পাইতেছে, আমিও চাই যেন আমার ছোটো ভাইয়ের বিচারটা যেন সুস্থভাবে যেন আল্লাহ সরকার যেন করতে পারে। যে পোস্টমর্টম রিপোর্টটি সেটিও আজকের বিজ্ঞ আদালত জনাব সাদ্দাম হোসেন স্যারের কোর্টে এমএম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং 26 সেখানে আমরা মামলাটি দায়ের করি। মামলাটির এই ব্যাপারে সমস্ত বক্তব্য শুনে এই ফুটওভার ব্রিজের নিচে যে গুলির যে ঘটনা সেটি শোনার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বাদীর বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলাটিকে এফআইআর হিসেবে রুজু করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ প্রদান করেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার হাঁটানোর আন্দোলনে বিশেষ কোনো গোষ্ঠী, দল বা সম্প্রদায়ের নয়, এটি আপামর জনগণের সফলতা। ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা তুলে দিয়ে দিনাজপুরে এসব কথা বলেন জামায়াতের আমির। এর আগে সোমবার সকালে শহরের পাহাড়পুর মহল্লায় আন্দোলনে নিহত রুদ্র সেনের বাসভবনে যান ডাক্তার শফিকুর রহমান। পরে স্থানীয় একটি মিলনায়তনে আরও 6 জন শহীদদের পরিবারের হাতে অর্থ সহায়তা তুলে দেন তিনি। এ সময় ক্ষমতার মালাই খাওয়া জামায়াত ইসলামীর উদ্দেশ্য নয় উল্লেখ করে তিনি আরও বলেন, সমাজের গুণগত পরিবর্তন করাই তাদের রাজনীতির আদর্শ। জাতি, দল, ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান তাহলে আবারও বাংলাদেশের 18 কোটি মানুষ তার রুখে দেবে। ক্ষমতার মালাই খাওয়া জামাত ইসলামের উদ্দেশ্য নয়, সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য। এমন একটি দেশ, এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই, যেই দেশে জাতি, দল, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় সংবর্ধনায় অংশ নেওয়ার ঘটনাকে অনিচ্ছাকৃত ও অসাবধানতাজনিত ভুল বলে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফেসিবাদের দোষর যারা ছিল, যারা ফেসিবাদকে টিকিয়ে রেখেছে দীর্ঘদিন, তাদের মুখোশ উন্মোচন করা। আমি তো 10 বছর ফেসিবাদের রোশানলে পড়ে নির্বাসিত ছিলাম, আয়নাগরে ছিলাম, মৃত্যুর মুখোমুখি ছিলাম। আমাদের তো আর কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না জাতির জন্য। বাকি যে সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন দেন জীবনের, সেই সময়টা এই জাতির জন্য, এই দেশের জন্য, মানুষের জন্য আমরা ব্যয় করতে চাই। ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপের আইনি দুর্বলতা আছে। আইনি অসঙ্গতি দূর না হওয়া পর্যন্ত এর বাস্তবায়ন স্থগিতর দাবি জানিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে স্থপতিরা অভিযোগ করেন, ড্যাপে অস্বচ্ছতা, দুর্নীতির কারণে বৈষম্যের শিকার হচ্ছেন নগরবাসী। এছাড়া ড্যাপের কার্যক্রম নির্দিষ্ট গাইডলাইন ও নজরদারি বাড়াতে রাজুককে ঢেলে সাজানোর দাবি করেন তারা। পাশাপাশি নগরের আবাসন সমস্যা দূর করে পরিবেশ বান্ধব অবকাঠামো তৈরিতে স্বল্প ও মধ্যমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে সুপারিশ তুলে ধরেন স্থপিত ইনস্টিটিউট। যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোতে
স্থপতিদেরকে সম্পৃক্ত করতে হবে। বাইরের আপনাদের এমপ্লয়ি, আপনাদের আমলাতান্ত্রিক জটিলতার শিকার অনেক দিন হয়েছে আমরা, কিন্তু আমরা চাই থার্ড আই থাকতে। আমরা যদি যে কোনো সরকারি প্রতিষ্ঠান কোনো যদি প্রকিউরমেন্ট করে, আমাদের প্রকিউরমেন্ট পলিসিতে বলা আছে আপনার প্রতিষ্ঠানের বাইরে অন্তত 2 জন লোক থাকতে হবে। তো এখানেও তো থাকা দরকার, কারণ এটা ভোগান্তির কোনো শেষ নাই আমাদের। এক একটা প্ল্যান জমা দিলে এটা দিনের পর দিন ঝুলতে থাকে, বিভিন্নভাবে মানে অনিয়ম দুর্নীতি করতে থাকে। এই শিকার কেন হব আমরা? চট্টগ্রামের চাকতাই মিয়া খান নগর ব্রিজের পাশে মশলা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার। সোমবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। দীর্ঘ 2 দশক ধরে এভাবে ভেজাল পণ্য তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি। অভিযানে রং ও কাঠের গুঁড়া মিশ্রিত ভেজাল মরিচের গুঁড়া জব্দ করা হয়। এ সময় জরিমানা করা হয় 1.5 লাখ টাকা। ভোক্তা অধিকারে চট্টগ্রামের উপপরিচালক জানান, রং ও কাঠের গুঁড়া ব্যবহার করে ওই কারখানায় মরিচ গুঁড়া তৈরি করা হচ্ছিল। এখন চারদিক থেকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর আরও একবার ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। এখন আন্তর্জাতিক খবর। অবশেষে জানা গেল ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণ। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন বলছে, বৈরী আবহাওয়ার কারণে রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল। পাইলটের পক্ষ থেকে জরুরি কোনো বার্তা বা সিগন্যাল ছিল না। গেল মে মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়। সেখানে ছিলেন সেনাবাহিনী ও সিভিল কর্মকর্তারা। তাদের জমা দেওয়া প্রতিবেদন অনুযায়ী আবহাওয়া ভালো না থাকায় সেদিন বিধ্বস্ত হয়েছিল রাইসিকে বহনকারী হেলিকপ্টার। গেল 19 মে তিরবিজ শহরের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ইব্রাহিম রাইসি। সঙ্গে মারা যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।